চিত্র সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবা মুখোমুখি হলো। মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন। এতপর স্ত্রীর দিকে তাকিয়ে বলল, রাত বিরাতে ও দস্যিপানা বন্ধ করলে আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন। অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপানা করবে। যে বয়সে যেটা মানানসই সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বলেন, অতি উড়লে ঝরতে সময় লাগে না, সামলাও। অপমান। চিত্রার মুখ লাল হয়ে গেল। রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয় আপনি হবেন আব্বু। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধ হয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলো। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। টিশান আর দিশানের সোফায় বসা ছিল। চিত্রার কথা তারাও আহাম্মক হয়ে গেল। চিত্রা আর দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বারবার মুখের ওপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভেবেনি। সবটা যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজান্ত রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরের শরীর পুড়ে যাওয়া জোগাড়। আজ চিত্রার মেজাজটা বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, 100 বানান ভুলের পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটা বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যে ক্লাসের সবচেয়ে গদব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখে ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই অহি আপার সাথে দেখা চিত্রার। অহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল অহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়ে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ে বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়া যেন এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথা নিজেই অবাক হলো চিত্রা। অহি আপা শুনে ফেলল না তো? ভয়ে ভয়ে অহি আপা দিকে তাকালো সে। অহি তখন ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে বাঁচল যেন চিত্রা। দু একটা রিকশা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপুর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। অহি তার চেরি বেশ খানিকটা সামনে এগিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা জ্বলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ে ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্বর চোখে তাকিয়ে রইল। নীরব রাস্তা তুমুল চিৎকার সবর হলো। আশেপাশে মানুষগুলো আকস্মিক ঘটনা হতভম্বতা কাটে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহার থমকে দাঁড়ানো নিশ্চুপ পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণা হামাগুড়ি দিচ্ছে। পাশে চিত্রা তা বাহাত ধরে লাফাচ্ছে। মেয়েটা বাহাতটা ও বিধ্বস্ত প্রায়। অহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাহাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্ত কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজে জ্বলন্ত হাতটা নিয়ে নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানোর চেষ্টা করল। সাথে
তার তুমুল হাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরে বিশাল দোকানের দিকে। তার ছুটে যাওয়া যেন এক মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিয়ে আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না। উঠো দ্রুত। তুমি না অনেক সাহসী, উঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রা বাহারটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবু মস্তিষ্ক তার সচল। চেরি কথা সে সচল মস্তিষ্কে নিউরনে ঝড় তুলল। চিত্রা উঠে দাঁড়ালো, ক্রন্দনত মুখখানা নিয়ে অসহায়ের মতো প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল ক্রন্দনত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসে পুরো 12 মাস সম্পন্ন, কিন্তু এভাবে মেয়েটিকে বোধ হয় দেখা হয়নি কখনো, তাকানো প্রয়োজনই বোধ করা হয়নি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেও পুরোটা হাত ঝলসে গেছে। তবু মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণের জন্য এই এত মায়া লাগছে। তন্নমধ্যে ছুটে এলো ওহি, হাতে তার বড় বড় একটা পানির বোতল। সে বেদিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরে রিকশায় আসছি। পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে ওহি চিত্রার প্রতি এতটা ভালোবাসা। বাহার মুগ্ধ করা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরে রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটা মুখে ঢাকনা খুলে চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিকশায় গন্তব্যস্থল হসপিটালে। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিচ্ছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা, আছি তো তোর জন্য, কোনো ভয় নেই তোর। আহ্লাদার যন্ত্রণা। চিত্রা কান্নারা আরও শব্দ তুলল। ওহি কেবল মাথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বোনগুলো যে তার প্রাণ। এভাবে সুন্দর ফুলগুলো মুছে যাওয়াটা যে সেটা মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশি থাকে। হইচই ভিড় পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতা হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়া উপক্রম। চেরিমা কাঁদতে কাঁদতে দিশাহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছে না চিত্রার মা। মুখ চোখ তার শক্ত কঠিন। মা জাতির মুখ চোখ এতটাই কঠিন সদাচর হয় না। তবে এই ভদ্রমহিলা রয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ। খুব সহজেই সে নেতিয়ে যায় না। নারী জাতি স্বভাবসুলভ হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলেছেন। এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। ত্রিশান আর দিহান ও কাছে বোনদের তারা খুব বেশি ভালোবাসে। দুই ছোট ভাইদের সান্ত্বনাস্থলে হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটাও করছে বাহার। চেরি বাবা প্রবাসী, তিনি বছরে 2-1 বার ছুটে আসেন। ওনাকে এখনও কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল শহরে বাহিরে গিয়েছিলেন ব্যবসায়ী কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই ওই ওষুধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনো রূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে ওহিকে শিফট করা হয়েছে একটা ক্যাবিনে, কারণ ভয়ানকী পানীয়তে কিঞ্চিত ছিটে ওহির ডান হাতে কিছু কিছু জায়গা পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। এতপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরুতেই ছুটে এলো রুহুল সওদাগর।
চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসে প্রথম দফায় প্রশ্ন ছুটল, চেরি ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলে বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দে তুলল সন্দেহ ঝুড়িখানায়। ওদের খবর জানানি এখনো? বাবা, চিত্রা বাহারটার বেশ বাজে অবস্থা। বাহারের প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতো দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রা ভুক্তভোগী। রুহুল সওদাগর কিছুটা বিব্রত হলো। এতপর প্রহর শুনল কিছু ভালো খবর। বাড়ি থেকে চাঁদনি অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটা তো এখন তার প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরও নিতে পারবে না। অবশেষ টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালেন। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথমে বাহারই করল, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখ থাকা পরিবারটির দিকে দৃষ্টি দিল। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনার পানি দেওয়াতে অনেকটা রক্ষা পেয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলে ওটা প্রকটতা অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী এবং ডান গালটা অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটা বাঁ হাতে পুড়েছে, ওর এতক্ষণও জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থা ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যা ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দিয়ে হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই এই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনা সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। রুহুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে। এমন ঘটনা যে করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্তপ্রায় মুনিয়া বেগম ছুটে এলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটা জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগম পিছনে ফিরে তুহিন, দিশান তিশান সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনতি বেগম গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলের কথা কাটাকাটি কিঞ্চিত রেষারেষি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়, একরকম ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রা অনবরত শ্বাস নেওয়া ভঙ্গিতে বলে যাচ্ছে, মেয়েটা এতটাই অসহনীয় ব্যথা কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসে মেয়ের ডান হাতটা চেপে ধরল। এতক্ষণে শক্তদূর মায়াবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠো রাখা মেয়ের হাতটা পরম স্নেহে ততক্ষণ আদর করে দিল। খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনোরকম উচ্চারণ করল, আমরা চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে গেলেন। ততক্ষণে তার মুখে যে ভয়ানক কান্নাটা ছিল এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথা হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে উঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যে চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করল চিত্রার বাবা রুহুল সওদাগর। এসে মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কলেজের সামনে নাকি কোনো বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছ? এটা কি সত্যি? এমন ভয়াবহ সময় এই প্রশ্নটা যেন নেহাতই বেমানান মনে হলো। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে
তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটা বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছু প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থানকাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল, ধমকে বলল, তুমি নিজে চেঁচে বিপদ ডেকেছ। তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়ে। তোমাকে বারবার বলেছি সাবধান হও নি, সব জায়গা দেখিয়ে গেছো নিজে দোষী বানা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলেটার সাথে ঝামেলা করেছ সেই এই কাজ করেছে। নিজ যেচে বিপদ এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটোর জন্য। পুড়লে তুমি একা পুড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অনবরত প্রত্যেকটি মানুষ অবাক হয়ে রুহুল সওদাগর দেখে গেল। বাবা এমন উক্তি আদৌ সাজে? তাও মেয়ের এই অবস্থা। নীরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজা দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ে কেবল পুড়ে যাওয়া নয়, মরে যাওয়া উচিত। বাহারের কথা মিষ্টি হাসল চিত্রা। বা চোখের কোণে বয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাঁপা কণ্ঠে মুখে হাসি নিয়ে সে বলল, আমিন। নীরবতা কাটল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করল শরীর পড়া এসিডও বোধহয় এত জ্বালাতন নি যতটা বাবার কথায় জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়া জ্বালা চেয়েও হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়া পড়লে লাগানো যায় হৃদয়ের গতি কি? কেবল ক্ষত বয়ে বেরানো ছাড়া। মরার মতো বাইচে আছি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটা তো বের হওয়া বাকি। বেইমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর। যে যার মতো আঘাত দিচ্ছে, পারছে যতদূর। গিটারের শব্দটা থামল। পরিবেশ তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শোষ করা বাতাসের কারণে মাঝে মাঝে গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ছুরি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কি না। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ, আসতে কালো আধারিয়া। স্ক্রিনটা আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা নয়, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখল ফোনের স্ক্রিনে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে বিষণ্ণ লাগছে যেন। ছাদে হরেক রকমের ফুল গাছে, ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে, বরং কিছুটা উদ্ভটই লাগছে। বাহা মুখ চোখ কুচকালো। এই হরেক রকমের ঘ্রাণ থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করে ভীষণ ধোঁয়া ওড়ানো তৃষ্ণা পেল তার। প্যান্টে পকেটে তন্ন তন্ন করে দেশলাই বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্ত স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্ততে কপাল কুঁচল। দুপুরে তো সিগারেটটা শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হয় না ভাবতে একটা হতাশ শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজনীয়। পানসে রাতটা ধোয়া উড়িয়ে দিলে বিষণ্ণতা কিছু কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ে গায়ে জন টি শার্টের অনেক অংশ ভিজে গেছে। সেই দিকে খেয়াল হলো না বাহারের, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলো। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেন দরজাটা বাইরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুযোগে বলা হয় কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভিতরে লোকজন। ছাদ থেকে নেমে যে যার মেন গেট পার হয়ে বাইরে যেতে নেবে। তন্মধ্যে চিত্রাদের বাড়িতে বৃদ্ধা দারোয়ান বাহারকে ডাক দিল, বাহার চাচা, আম্মা জান গো, কী খবর? আপনি তো দেখে আইছিলেন তাই না? যেতে যেতে থেমে দাঁড়ালো বাহার। বয়সের বারে কুচকে যাওয়া চামড়া মানুষটার দিকে তাকালো। রাতে রাস্তার সোডিয়ামের হলদেটে আলো লোকটা কালো কুচকুচে মুখটা চিলিক হয়ে উঠল। বৃদ্ধ দারোয়ান চোখের কোণে অশ্রুদের ভিড়, চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধা দারোয়ানে বাহারে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঘুমাননি চাচা? চাচা, না চাচা, বাড়ি ফুল গুলানের এই অবস্থা, আমি কেমনে কইরা সুখের নিদ্রায় যামু কও? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামনে দেহরক্ষী অবধি মেয়েগুলো চিন্তা ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা না তো চাচা, আম্মা ভালো আছে? বাহার মুখ ছোট করল।
বিরসের মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নয়, তবে ওহি ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশু বাসায় চলে আসতে পারবে। চেরিয়ার চিত্রার অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যাল করে কেঁদে দিল। চোখে পানিগুলো বাহারের কাছে মুক্তোর দানার মতো লাগলো। সে কেবল নিমিষে তাকিয়ে রইল কন্দনন্ত বাবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলে আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালো। কোনো টান অনুভূতি না হলো কান্নার মাঝে আঘাত ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলো। আশ্বাস দিয়ে বলো, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন। কান্না করে আর কী বা হবে? আবু চাচা নিজের ডান হাতে তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল। তবু ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপ্টে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এই বাড়ির মানুষগুলো বড্ড ভালো। ওহিয়া মামনি শান্ত ছিল ছোটবেলা থেকে, এজন্য কারো চিন্তা ছিল না। কিন্তু চিত্রা মামনি ছিল অনেক দুষ্ট। একটু চোখের পলক পড়তে মেয়েটা গেটের বাইরে চলে যেত। অনেক নাকানি চুপানি খাওয়ালেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামনিরে তুমি দেখলাই, ও গো, এত বিপদ হইব ভাবি নাই। সবই পাপের ফল, বুঝলা? বাপ মায়ের পাপ সন্তানদের ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগলো, কিন্তু সে প্রকাশ করল না, কারণ সে এতটুকুই জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক, এ বাড়ির নুন খায়। সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগের কথাটা বের হয়ে গেছে, নয়তো এটাও বের হতো না। মানুষরা যাতে এমনই, ওদের আবেগের স্রোত এত বেশি যে আবেগে বসে ওদের বিবেকে মাঝে মাঝে কার্যক্ষমতার লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তা পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নাম করা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হম্বিতম্বিতে। কোনো মতেই সে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবে না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালে বিকল্প নেই। বাহারের তখন এইসব চিন্তাগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবা মেয়েদের বাচ্চা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আধিক্যতা বাহারের ঠিক সহ্য হয়নি, তাই সে রাতে 11টার দিকে চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনায় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রা বড় চাচা চলে এসেছে। চিত্রার ছোট চাচাকে জানানো হয়েছে, উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবেন। চিত্রা এলাকায় এত রাতে অবশ্যই কোনো দোকান খোলা নেই। বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্ত শ্বাস ফেল। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতামটা ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, শালা বড়লোক হলে ঝামেলা, সামান্য সিগারেট খেয়ে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে সামান্য একটা সিগারেট যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকি ভাবসাব দিয়ে কী লাভ? সিগারেট রেখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টি নাম করে মদ খেয়ে হয়ে থাকে। নারী নেশা, টাকা উড়ায়, সব রাতে করে। দিনে এসব বড়লোকরা সাধু সাজে, যত ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া উঠানোর আনন্দটাই তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশি লাথি মেরে যেন ওদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তা মোড়ে খুপড়ির মতো চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে একটা প্যাকেট সিগারেট কিনে যে না বাড়ির পথে পা বাড়াল নিল। হঠাৎই মনে হলো তখনই অতি কষ্টে হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধ ঘন্টা পর একা একা বেখালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যেই কিছুক্ষণের জন্য হলো বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার যেন নির্দিষ্ট দিতেই দেখলো একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললো বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলা নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়ে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারের হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে হসপিটাল নিচের তলা একটা ভিড়ার জায়গা আছে, সেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে।
হয়তো বাকিরা সেখানে। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার ক্যাবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠে ভেসে এলো, বাহার ভাই, আপনি যে? বাহার ভরকে যাওয়ার কথা থাকলো, সে বেশ স্বাভাবিক রইল। দরজা হাতলে হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। এতবার তার গম্ভীর পুরুষালিত কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানালো। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট দুয়েক পেরোতে ভারী ভারী শ্বাস পেল, বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করে মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পিছন থেকে মুমূর্ষুর ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে একটা মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার ক্যাবিনে প্রবেশ করল। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণে কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একবার চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো। পা থেকে মাথা অব্দি মেয়েটাকে পরখ করে বলো, কেমন আছো? এমন অসময় অদ্ভুত প্রশ্নটা যেন বাহারের মুখে মানায়। বোধহয় যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্র উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহারের প্রশ্নের চিত্রা মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসলো। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগলো। বাহার উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে। কনক্রিটের হৃদয়ে তো আবেগ ছোঁয় কম। অঘোষিত অপেক্ষাতে পরে মৃত্যু হবে। অথচ তুমি তো পুষ্পপ্রেমী। কাটায় কেন এত ঝোঁক? মিষ্টা নিতে হয় না, একটু একটু কাটা ঘা হলোই। এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কী? বাহার কিন্তু পুড়িয়ে দিতে জানে কেবল। কতটা পুরায় বাহার? সিগারেটের মতো, নাকি তার চাইতে বেশি? বাহ, আজ মেয়েটার কথায় তেজা বুদ্ধি করেছে বোধহয়। বাহার চিত্রা অসুস্থতা জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলো, রঙনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পুরাবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সে মুখটার দিকে থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্থির স্বরে গাইল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে। গানটা একটু নিজেই পড়ে নেবেন। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনে প্রশ্ন তুলো, সত্যি হবে না বাহার ভাই? উত্তর এলো না এই প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। বয়ঃসন্ধি রঙনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলো, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রাও তেমন হুঁশ নেই। গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশ ভালো নেই। সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল। কোনো ভালো খবর যেন আসে সেই আশায়। বাহারের সারাদিন আর দেখা যায়নি। আসেওনি হসপিটাল। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছে খুব কঠিনভাবে। হুট করে বিকেলে পাওয়া গেল আরও একটা চঞ্চলকর খবর। মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহ খাতায় ছিল কলেজের বকাটে ছেলেটা এবং মহিন। বকাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই।
খুব সহজ সরল কেসটা হুট করে জটিল হয়ে গেল। মোহিনীর মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করেই এলোমেলো হয়ে গেল।